আপুরা, একটা ব্যাপার শেয়ার করি। আমার স্বামী ইদানিং তার মামাতো ভাইয়ের সাথে পাশের ঘরে শোয়। আমার কাছে ঘুমাতে বললেই রেগে যায়, কুৎসিত ধরনের কথা বলে। ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তাকে জিজ্ঞেস করলেও কিছু বলে না, এড়িয়ে যায়। এই নিয়ে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আসলে আমার কি করা উচিত? ওর মামাতো ভাই আগে আমাদের বাড়িতে থাকতো না, সপ্তাহ দুয়েক আগে সে নিজে গিয়ে নিয়ে এসেছে। মামিকে বলে এসেছে সুমন এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, ওকে এখানকার ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেবে। মামিরা গ্রামে থাকে, সেখানে পড়াশোনার তেমন সুবিধা নেই। অনেক হেঁটে তারপর একটা প্রাথমিক বিদ্যালয়ের দেখা মেলে। সেই স্কুলের অবস্থাও করুন, টিনের চাল ভেঙে ভেঙে পড়ছে। সুমন এখানে আসার পর থেকে এই সমস্যা শুরু হয়েছে। এমন নয় যে সুমন এই প্রথম আমাদের বাড়িতে এসেছে, এর আগেও এসেছে, তবে তখন সে একাই ঘুমাতো। আরো একটা কথা বলি, আমার স্বামীর কোনো ভাই বোন নেই। সেই হিসেবে সে তার মামাতো ভাই বোনদের খুব ভালোবাসে, আদর করে। কিন্তু এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। সুমন যদি বাচ্চা ছেলে হতো তাহলে হয়তো এতটা অস্বস্তি হতো না, কিন্তু তার যথেষ্ট বয়স আছে। এই বছর ক্লাস 5-এ উঠেছে। মামা বাড়িতেও সে একাই ঘুমাতো। সবচেয়ে বেশি অস্বস্তি ওই আওয়াজ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? এখন আপনারাই বলুন আমার কি করা উচিত, কি করব আমি? আমার স্বামী কোনো মতে এই নিয়ে কিছু বলতে চাইছে না। অনেকবার জিজ্ঞেস করায় ভীষণ রেগে আছে। শেষবার তো গায়ে তুলতে গিয়েছিল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। পোস্ট করার কয়েক মুহূর্ত পর তিনি মোবাইলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিল। কোনো কিছুতে তার সংশয় কাটছে না, কেমন যেন ভয় ভয় করছে। পোস্ট দেওয়া নিয়েও সে খুব একটা সন্তুষ্ট নয়। বারবার মনে হচ্ছে পোস্ট ডিলিট করে দেবে, কিন্তু সে তেমন কিছু করলো না। ফোন চার্জে বসিয়ে রান্নাঘরে চলে গেল। শরীফা বেগম চুলায় গরম পানি বসিয়েছেন। পানিতে বলক চলে এসেছে, হাঁড়ি থেকে বাষ্প উঠছে। তিন্নি তার শাশুড়ির গা ঘেঁষে দাঁড়ালো, নরম গলায় বলল, পানি দিয়ে কি করবেন আম্মা? শরীফা বেগম তার কথার কোনো জবাব দিল না, পানির দিকে তাকিয়ে রইলেন। বেলা পড়ে এসেছে, বিকেলের সময়, কিন্তু চারদিক দেখে মনে হয় সন্ধ্যা নামতে খুব বেশি সময় বাকি নেই। আকাশ ভর্তি কালো মেঘের সারি, থেমে থেমে শীতল বাতাস বইছে। তিন্নি আবারও কথা বলে উঠল, অন্যরকম গলায় বলল, আম্মা, পানি তো গরম হয়ে গিয়েছে, এখনো জাল করছেন কেন? শরীফা বেগম একটু নড়ে উঠলেন, ব্যস্ত গলায় বললেন, তাই তো, ইসরে, একদমই খেয়াল করিনি। তিনি গ্যাস বন্ধ করে দিলেন। তিন্নি বলল, পানি কি করবেন আম্মা? হোসেন গরম করে রাখতে বলেছে। ফ্লাক্স এনে দেব? ফ্লাক্সে রাখবো না, এখানেই থাকুক, পরে আবার জাল করে দেব। তিন্নি তার কথা বুঝলেন না, তবে কোনো প্রশ্নও করলো না। চুপচাপ নিজের কাজে চলে গেল। তিন্নি বিয়ে হয়েছে 6 মাসের বেশি, 7 মাসের কম। বিয়ের আগে হোসেনের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও পরিচয় ছিল। হোসেন তার কলেজের সিনিয়র, শিক্ষকও বলা যায়। পড়াশোনা শেষ করে সেই কলেজে অধ্যাপনা করে। পার্মানেন্ট চাকরি নয়, খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছে। তবে বেতন ভালো। কলেজের ছাত্রছাত্রীদের টিউশনি পড়ানোর সুযোগ আছে, ব্যাচেই পড়ায়। এক সাবজেক্ট সপ্তাহে 3 দিন 700 টাকা। সিট বিক্রির ব্যবসাও আছে। সব মিলিয়ে মাসের রোজগার লাখের উপরে। সেদিন তিন্নি তার ক্লাসে বসেছিল, বান্ধবীদের সাথে কথাবার্তা বলছে। হঠাৎই সে তার বিয়ের প্রসঙ্গ তুলল। অন্যরকম গলায় বলল, জানিস, গতকাল আমাকে দেখতে এসেছিল। ছেলে দেখতে শুনতে ভালো, তবে খুব লাজুক। একবারের জন্য আমার দিকে তাকায়নি। দুজনে আলাদা কথা বলেছিলাম, তখনও তেমন কিছুই বলল না। শুধু বলল, আপনার গালের তিলটা খুব সুন্দর। আমি তো আকাশ থেকে পড়লাম, এই ছেলে বলে কি, আমার গালে তো কোনো তিল নেই। তিন্নির বান্ধবীরা তার দিকে তাকিয়ে আছে। সে উৎসুক চোখে তাদের দিকে এক পলক তাকালো, মাথা দুলিয়ে বলল, আমি তো ভীষণ অবাক। বিস্মিত গলায় কথাটা বললাম আমার গালে তো কোনো তিল নেই। সে বলল, আছে, খুব ভালো করে দেখলে খুঁজে পাবেন। কথা মধ্যে এতটুকুই। ওনারা চলে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়ালাম, খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চেহারা দেখতে লাগলাম। সত্যি তো, আমার ডান গালে ছোট্ট একটা তিল ফুটছে। কুচকুচে কালো রঙের না, লালচে ধরনের। খুব খেয়াল করে না দেখলে নজরে পড়ে না। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে তো সে তোকে বেশ মনোযোগ দিয়েই দেখেছে। কি বলিস তোরা? তারা সবাই হো হো করে হেসে উঠল। কেউ আলগোছে তিন্নির গায়ে ধাক্কা দিল, চোখ টিপে মুচকি হাসলো। তিন্নি লজ্জায় মাথা নিচু করে ফেললো, নরম গলায় বলল, কি যে বলিস না তোরা, আমি তো ওনাকে আমার দিকে তাকাতেই দেখলাম না। মিষ্টি বলল, দাওয়াত দিস কিন্তু, একা একা বিয়ে করে ফেলবি না। তিন্নি কিছু বলবে তার আগে হোসেন তাদের ক্লাসে ঢুকলো। ভ্রু কুঁচকে বলল, কি নিয়ে আলোচনা হচ্ছে? মিষ্টি বলল, স্যার আমাদের তিন্নিকে দেখতে এসেছিল, খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবে, এইচএসসি পরীক্ষার আগেই হবে হয়তো। হোসেন আর চোখে তিন্নির দিকে তাকালো, থমথমে গলায় বলল, সত্যি নাকি? তিন্নি লজ্জিত মুখে মাথা দোলালো। হোসেন এক মুহূর্তের মধ্যে চোখ মুখ স্বাভাবিক করে ফেললো। বোর্ডে লিখতে লিখতে বলল, আজকে তোমাদের সারপ্রাইজ টেস্ট। খাতার পৃষ্ঠা ছিঁড়ে উত্তর লিখবে, লেখা শেষে জমা দেবে। কেউ কারোটা দেখবে না। রসায়নের এই অধ্যায়ের কোনো কিছুই তার জানা নেই। হাতে গোনা কয়েকদিন কলেজ কামাই করেছিল, সে কদিনের মধ্যেই স্যার এই অধ্যায় পড়িয়ে ফেলেছে। বাড়িতে পড়বে পড়বে করেও পড়া হয়নি। প্রশ্নের উত্তরে কি লিখবে সেসব কিছু তার মাথায় ঢুকছে না। সে চোরা চোখে স্যারের দিকে তাকালো। হোসেন তার দিকেই তাকিয়ে আছে। তিন্নি শুকনো ঢোক গিলল। গোটা ক্লাসের মধ্যে
মধ্যে দাঁড়িয়ে কড়া কথা শোনার চেয়ে কঠিন আর কিছুই নেই। তারপর আবার মিষ্টি স্যারকে তার বিয়ের ব্যাপারেও বলে দিয়েছে। এখন কিছু হলে স্যার নিশ্চয়ই তার বিয়ের কথাটা তুলবে, তাচ্ছিল্যে সুরে বলবে, তোমাকে দিয়ে আর পড়াশোনা হবে না, বিয়ে শাদী করে সংসার করো, ওটাই তোমার জন্য ভালো। ছেলেগুলো নিশ্চয়ই তার দিকে তাকিয়ে হাসবে, মেয়েগুলোও হয়তো হাসবে। ইস, কি বিশ্রী পরিস্থিতি। তিন্নি মুখ কালো করে ফেললো, কষ্টে তার চোখে পানি এসে যাচ্ছে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে হোসেন সবার খাতা তুললো, পকেট থেকে স্ট্যাপলার বের করে যার যার খাতা আলাদা করে পিন করলো। তিন্নি জমা দিল সাদা খাতা। খাতা নেওয়ার সময় হোসেন তার দিকে একবার তাকালো, তার দৃষ্টি শান্ত এবং গভীর। তিন্নি কাচুমাচু মুখ করে তাকিয়ে আছে, ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। তবে হোসেন তিন্নিকে কিছুই বলল না, খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমে গেছে, ইলেকট্রিসিটি নেই, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। তিন্নি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কোনো তারা নেই, কালো মেঘ গোটা আকাশকে ঢেকে ফেলেছে, তবে বিদঘুটে অন্ধকার করে ফেলতে পারেনি। খুব সামান্য হলেও আলো রয়ে গিয়েছে। থেমে থেমে শীতল বাতাস বইছে। মাজেদা বিবি দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলেন। তিনি ঢুকতেই বাতি জ্বলে উঠল। মাজেদা বিবি বললেন, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? তিন্নি বোধহয় সামান্য একটু বিস্মিত হলো, অন্যরকম গলায় বলল, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল না। কখন এসেছে? অনেকক্ষণ আগে এসেছে। ওখানে বসে কি করছিস? তেমন কিছু করছি না মা, আকাশ দেখছিলাম। আর আকাশ দেখে কাজ নেই, তোর কলেজের স্যার এসেছে, রেডি হয়ে বসার ঘরে যা। কোন স্যার এসেছে মা? হোসেন স্যার। ভয়ে তিন্নির গলা শুকিয়ে গেল। ভর সন্ধ্যায় এই ভদ্রলোক তাদের বাড়িতে কেন এসেছে? চা নাস্তা খেয়ে গল্প করতে আসেনি নিশ্চয়। তাহলে কেন? পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে এসেছে, সেই ব্যাপারে নালিশ করতে নয় তো? এই স্যারকে কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। সেবার ক্লাসের এক ছেলে পরীক্ষায় খারাপ করেছিল, সে তড়িঘড়ি করে ছেলের মা বাবাকে কলেজে ডাকলো, নানান রকমের নালিশের ফর্দ হাতে ধরিয়ে বিদায় করলো। বিদায়ের আগে বলল, ছেলে আপনার, হাড় আপনার, মাংস আর চামড়া আমার। সেই ছেলে তবুও 2 পেয়েছিল। তিন্নি তো তাও পাবে না, এক অক্ষরও লেখেনি, শুধু নিজের নাম রোল লিখে এসেছে, তাও ঠিকঠাক বোঝা যায় না। সে আবারও শুকনো ঢোক গিলল, ওড়নাটা কপাল পর্যন্ত টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বসার ঘর জমজমাট। হোসেন তার সাথে আরো 2জন লোক নিয়ে এসেছে। এই 2জন লোককে তিন্নি চেনে না। সে বিস্মিত চোখে লোকদের দিকে তাকালো, তারপরেই চোখ ফিরিয়ে নিল। মহিবুল সাহেব বললেন, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। সে হড়বড় করে সালাম দিল, তবে হোসেন সালামের জবাব দিল না। জবাব দিল বাকি 2জন। মহিবুল সাহেব বললেন, আচ্ছা, তোর মায়ের কাছে যা, রান্নাঘরে গিয়ে দেখ কতদূর কি হলো। সে রান্নাঘরে চলে গেল, আশ্চর্য গলায় বলল, এইসব আয়োজন করছো কেন মা? ওনারা কেন এসেছেন? মাজেদা বিবি তার কথার জবাব দিলেন না, হাসলেন। চায়ের কাপ সাজিয়ে রাখতে রাখতে বললেন, এগুলো ওনাদের দিয়ে আয়। খাবারের ট্রে রেখে তিন্নি প্রায় চলেই যাচ্ছিল, হঠাৎ একটা কথা শুনে থমকে দাঁড়ালো। হোসেন অত্যন্ত স্পষ্ট গলায় বলল, আমি তিন্নিকে বিয়ে করতে চাই। তিন্নির শরীর দুলে উঠল। সে কি ঠিক শুনেছে? নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে গেল। যদি তার মা তাকে সবকিছু খুলে বলে। মাজেদা বিবি তাকে কিছুই বললেন না, হেসে হেসে কাজ করতে লাগলেন। হোসেনের প্রস্তাব দেওয়ার মাস খানেকের মাথায় তার সাথে তিন্নির বিয়ে হয়ে গেল। মহিবুল সাহেব নিজেই আগের বিয়ের কথাবার্তা ভেঙে দিলেন। হোসেনের তুলনায় সে ছেলে কিছুই না, পড়াশোনা, সামাজিক অবস্থান, কোনো কিছুতেই সে হোসেনের আশেপাশে নেই। অবশ্য আগের বিয়ে ভেঙে দেওয়ায় তিন্নির মন একটু খারাপ হয়েছিল, তবে তা খুব একটা গায়ে লাগালো না। হোসেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সারাটা দিন তিন্নির খুব খাটুনি গেছে। শরীফা বেগম বালিশের তুলো রোদে দিয়েছিলেন, ঘরের যতগুলো বালিশ ছিল সবগুলো তুলো রোদে দিয়েছিলেন। থেমে থেমে বৃষ্টি পড়ছে বিধায় বারবার করে তুলোগুলোকে ওঠানামা করতে হচ্ছে। দুপুরের রান্নায় 6 পদের তরকারি রান্না করতে হয়েছে। এত কিছুর মধ্যে শরীফা বেগম তাকে কোনো সাহায্যই করেনি। বালিশের তুলো বের করে দিয়েই বিছানায় শুয়েছিলেন। তার কোমরে ব্যথা করছিল। তিন্নির সব কাজ শেষ করতে সন্ধ্যা মিলিয়ে গেল, এখনো তার গোসল হয়নি। দুপুরে ভালো করে খেতেও পারেনি। সে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। তার সারা শরীর কুটকুট করছে। সময় নিয়ে গা ধুতে হবে। তিন্নি সময় নিয়ে গোসল শেষ করলো। মাথায় তোয়ালে পেঁচিয়ে বিছানায় বসতেই তার সেই পোস্টের কথা মনে পড়ল। তড়িঘড়ি করে মোবাইল হাতে নিয়ে মন্তব্য দেখতে লাগলো, নানান ধরনের মন্তব্য। তবে বেশিরভাগ মন্তব্যে আজে বাজে কথাই ছিল বেশি। মামাতো ভাইয়ের সাথে কেউ শোয় নাকি? তিন্নির শরীর শিউরে উঠল। এই ধরনের মন্তব্যই বেশি। 95% লোক এই এক কথা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। সে আর ভাবতে পারল না। ফোন রেখে নিজের মাথা চেপে ধরল। শুকনো হাতে চোখ মুখ ডলে এদিক ওদিক তাকাতেই তার নজরে পড়ল ঘরে রাখা কোরআন শরীফের দিকে। তিন্নির বুক ধক করে উঠল। যদি এইসব লোকের কথা সত্যি হয় তাহলে কি হবে? নিশ্চয়ই হোসেনের খুব বড় কোনো শাস্তি হবে। এটা যে খুব জঘন্য একটা পাপ, এই কারণে আল্লাহ গোটা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। তিন্নি আর কিছুই ভাবতে পারল না। তার হাত পা কাঁপছে। ঠিক সেই সময়ে হোসেন ঘরের ভেতরে ঢুকলো। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তিন্নি হাসার চেষ্টা করলো। মিনমিনে গলায় বলল, কই কিছু না তো, সারাদিন অনেক কাজ করেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ওহ। হোসেন টেবিলের ওপর মানিব্যাগ রাখলো। ঘড়ি খুলতে খুলতে বাথরুমে ঢুকে গেল। তিন্নি কাঁপা হাতে পোস্ট ডিলিট করলো, পাছে হোসেন এসব
দেখে ফেলে, তবে তার ভয় কাটল না, বরং তার মনে বেশ জাঁকিয়েই বসলো। রাতে খাওয়ার সময় আকরাম সাহেব বললেন, তোর মামা কল দিয়েছিল, সুমনকে 2 দিনের জন্য পাঠিয়ে দিতে বলেছে। হোসেন খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, শক্ত গলায় বলল, এই সময় সুমনের স্কুল ছুটি পাওয়া যাবে না। জোর করে ছুটি নিলে পড়াশোনায় পিছিয়ে যাবে। সে জানি, তবে তোর মামা খুব জোর করছিল। আমি মামাকে বুঝিয়ে বলবো, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। খাওয়ার সময় কেউ আর কোনো কথা বলল না, সুমন নিজেও কিছু বলল না। বাবা বাড়ি যেতে বলছে বলে তেমন উচ্ছ্বাসও দেখালো না, শান্ত ভঙ্গিতে খেয়ে উঠে গেল। তিন্নি বলল, আজকে কি ঘরে ঘুমাবে? হোসেন বাঁকা চোখে তিন্নির দিকে চাইল। খাটের উপরে রাখা তোয়ালেটা কাঁধের উপর ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, দরজা লাগিয়ে দাও। তিন্নি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। রাতে তার ঘুম হলো না, অদ্ভুত সব আওয়াজে জেগে বসে রইল। সুমন খুব জোরে জোরে চেঁচাচ্ছে। আশ্চর্য, তিন্নি ছাড়াও এই বাড়িতে আরো 2জন লোক থাকে, তারা কি কিছু শোনে না? এমন নয় যে তারা মরার মতো ঘুমায়, বরং আকরাম সাহেবের ঘুম খুব পাতলা। প্রায় রাতের বেলা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেন। সুমনের চিৎকার থেমে গিয়েছে, কান খাড়া করলেও কিছুই শোনা যাচ্ছে না। তিন্নি দরজা খুলে বের হলো, পা টিপে টিপে সুমনের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের বাতি জ্বলছে না, হালকা একটা মিষ্টি গন্ধ নাকে লাগছে। সে আর কিছু ভাবতে পারল না, অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। যতক্ষণে তিন্নির জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। জানালা গলে সকালের মিষ্টি রোদের খানিকটা তার ঘরের ভেতরে পড়ছে। জানালার গ্রিলের ছায়ায় মিশে অন্য রকমের নকশা তৈরি হয়েছে। সে কিছু সময় সেদিক তাকিয়ে রইল। সরল ধরনের একটা নকশা, তবুও ভালো লাগছে দেখতে, যেন মোহনীয় ব্যাপার আছে। তিন্নি আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। তার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। সে এক হাতে নিজের কপাল চেপে ধরে রাতের ঘটনা মনে করার চেষ্টা করতে লাগলো। সবকিছু মনে পড়ছে না। শেষবার জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গিয়েছিল এতটুকুই স্পষ্ট মনে আছে। কিন্তু সে তো ওই ঘরের সামনে। এখান পর্যন্ত কে নিয়ে এলো? হোসেন। শরীফা বেগম দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলেন। তিন্নির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। অসম্ভব কোমল গলায় বললেন, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে আম্মা, মাথায় যন্ত্রণা আছে, তবে খুব বেশি না, হালকা ধরনের। যে ভয় পেয়েছিলাম। আচ্ছা মা আমাকে ঘরে আনলো কে? শরীফা বেগম একটু মিয়ে গেলেন, তরল গলায় বললেন, হোসেন এনেছে। সে ছাড়া আর কেউ কি তোমায় উঁচু করতে পারে? তিন্নি হেসে ফেলল। শরীফা বেগম হাতে ধরে রাখা থালা থেকে এক টুকরো আপেল উঠিয়ে তিন্নির মুখের সামনে ধরলো। না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা হয়েছে দেখেছ? রাতেও ঠিকঠাক খেতে পারোনি। আম্মা, আমার তো না খেয়েই থাকা উচিত। আপনার ছেলে ছাড়া আর কেউ আমায় তুলতে পারে না। না খেয়ে ওজন এমন বানানো উচিত যেন সুমন আমাকে তুলতে পারে। তিনি হেসে ফেললেন। তিন্নিও হাসলো। তার মনে হলো হোসেনকে নিয়ে সমস্যার কথাটা শরীফা বেগমকে বলা যায়। তিনি হয়তো তার ছেলেকে কিছু বলবেন। হোসেন কি তার মায়ের প্রশ্ন এড়িয়ে যেতে পারবে? সে শরীফা বেগমের গায়ে হাত রাখলো। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, একটা কথা বলবো আম্মা? বলো। আপনার ছেলে। সে কথা শেষ করতে পারল না। শরীফা বেগম তাকে থামিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয়ের কোনো কিছুই আমি জানতে চাই না, শুনতেও চাই না। তোমার নিজের সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তিনি খাবারের প্লেট রেখে উঠে দাঁড়ালেন। বেরিয়ে যেতে যেতে বললেন, এগুলো খেয়ে নাও, নয়তো আবার মাথা ঘুরে পড়ে যাবে। তিনি প্লেটের দিকে তাকিয়ে রইল। সবকিছু কেমন ঘোলাটে হয়ে যায়। শরীফার বলা শেষ কথাটা মনে ধরল তার। তোমার নিজের সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। সে আপেলের টুকরোয় কামড় বসালো। হোসেন ঘরের ভেতর ঢুকে চিৎকার করে উঠল। তীক্ষ্ণ এবং তীব্র গলায় বলল, রাত দুপুরে ঘরের বাইরে গিয়েছিলে কেন? ওই ঘরের সামনে তোমার কি কাজ? তিনি চট করে জবাব দিল না। খানিকক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, ইদানিং শেষ রাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড রকমের পানির পিপাসা পায়। পানি খেতে গিয়ে দেখি ঘরে পানি নেই, তাই পানি আনতে যাচ্ছিলাম। হোসেন ঘরের কোণে টেবিলের উপরে রাখা জগের দিকে ইশারা করে বলল, পানি তো আছে, আম্মা দিয়ে গেল। এই যে ফলও দিয়েছে, খেয়ে নাও। হুটহাট অসুস্থ হয়ে পড়া ভালো কথা না। সময় করে একদিন ডাক্তার দেখে আনবো। তিন্নি হাসলো, মুখের হাসি। এই মানুষটাকে সে আর বিশ্বাস করতে পারছে না। কোথাও খুব বড় একটা সমস্যা হচ্ছে। সমস্যা যাই হোক না কেন, তাকে সেটা খুঁজে বের করতেই হবে। সে ঠিক করলো সুমনের সাথে কথা বলবে। এতদিন কিছু বলেনি ভেবে খানিকটা আফসোসও করলো। হোসেন সারাদিন বাড়ি থাকে না, সন্ধ্যার পর ফিরে। সুমনের স্কুল থাকলেও সে বিকেলের দিকে বাড়িতে চলে আসে। কথা বলার জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। সে ঠিক করলো ওই সময়েই সুমনের সাথে কথা বলবে। দুপুরের খাওয়া শেষ। এই মুহূর্তে বাড়িতে 3 জন মানুষ আছে, তিন্নি এবং তার শ্বশুর শাশুড়ি। আকরাম সাহেব দুপুরের খাওয়া শেষ করে সোফায় বসে আছেন। টিভি চলছে, তবে তিনি টিভি দেখছেন না। খবরের কাগজ দিয়ে মুখ আড়াল করে রেখেছেন। সংবাদ মিলিয়ে দেখছেন বোধহয়। কলিং বেল বাজাচ্ছে। সুমন চলে এসেছে। তিন্নি ঘরে দরজা খুলে দিল। কেজি 5 ওজনের ব্যাগ কাঁধে নিয়ে ঘরে ঢুকলো সুমন। সে একটু কুঁজো হয়ে হাঁটছে। ব্যাগের ভার সইতে তার কষ্ট হয়ে যাচ্ছে। সে ঘরের ভেতরে ঢুকলো। সুমন ঘরে যেতেই শরীফা বেগম এলেন। আকরাম সাহেবের কাছে গিয়ে বললেন, ঘরে চায়ের পাতা শেষ, চিনিও নেই, একটু কষ্ট করে দোকান থেকে নিয়ে আসুন। আকরাম সাহেব সরু চোখে তাকালেন। হোসেনকে বলো ফেরার পথে
পথে নিয়ে আসবে, তাহলে সন্ধ্যায় আর চা চাইবেন না। আকরাম সাহেব উঠে দাঁড়ালেন, ফতুয়া ঠিক করতে করতে বললেন, আর কিছু লাগবে? আমার ওষুধ শেষ, ওগুলোও যদি। একদম শেষ করে বলো কেন, কয়েকটা থাকতে বলতে পারো না? তিনি মুখ চিবিয়ে বেরিয়ে গেলেন। আকরাম সাহেব চলে যেতেই শরীফা বললেন, তিন্নি শোনো, ঘরে পান নেই, গালটা কেমন খালি খালি লাগছে। লতার মায়ের কাছ থেকে এক গাল পান চিবিয়ে আসি। তুমি সুমনকে কিছু একটা রান্না করে দাও, নুডলস রাখতে পারো, সুমন নুডলস খেতে পছন্দ করে, বেশি করে ডিম দেবে, ঠিক আছে? তিন্নি মাথা নাড়লো, রান্নাঘরে গিয়ে চুলায় কড়াই বসালো। রান্নার মধ্যে সবচেয়ে সহজ ডিম পোস্ট, তারপর নুডলস। এর চেয়ে সহজ আর কিছুই হতে পারে না। সে ফ্রিজ খুলে ডিম বের করলো। হঠাৎই তার নজরে পড়লো কৌটা ভর্তি চায়ের পাতা, চিনিও আছে, কিন্তু শরীফা যে বললেন চায়ের পাতা শেষ, চিনিও নেই। বিদ্যুৎ চমকের মতো তিন্নির মাথায় কিছু একটা খেললো। সে তড়িঘড়ি করে নুডলস রান্না করে সুমনের কাছে গেল, কোমল গলায় বলল, সারাদিন তোমার অনেক ধকল গেছে তাই না? আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ ফারহানা কবির মানালের লেখা গল্প নারকেল ফুলের মালা, এই গল্পটা থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।